এই তোরা কি কোথায় আছিস রে? পালা 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 পালা! ডাকাত ডাকাত ভাই, ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে, কানু ডাকাত এসেছে। ওরে বাবা রে, এই ধরতে ধরতে ঘরে ধরতে, পালা পালা! বিজয়গড় গ্রামে ডাকাতের উপদ্রব অনেককালের। প্রায় প্রতি মাসেই 1 থেকে 2 বার বিজয়গড় সমেত আরও আশেপাশের 10 গ্রামে কানু ডাকাত নিয়ম করে হানা দিতে আসে। গ্রামের ডাকাত এলে যে শুধু তাদের গোলাভর্তি ধান, গম, সবজি লুট করে নিয়ে যায় তা নয়, গ্রামে থাকা 3 থেকে 5 বছরের বাচ্চা ছেলেদেরও তুলে নিয়ে যায়। গ্রামে ঢুকতেই শ্মশানের মতো নিস্তব্ধতা। সেই দেখে কানু ডাকাত তার সাকরেদদের বলে, ওরে দেখ দেখ দেখ, সবাই যে আমাদের ভয়ে দৌড় দিয়ে ঘরে লুকিয়ে বসে আছে রে। এবার তাহলে কি করা উচিত রে আমাদের? কানু ডাকাতের কথায় সাকরেদদের মধ্যে একজন বলে, সর্দার, বোধ হয় আমাদের চলে যাওয়া উচিত। বেশ, চল তাহলে। কথা শেষ করে কানু ডাকাত নিজের ঘোড়া উল্টো পথে ছোটাতে থাকে। কিছু সময় পর যখন গ্রামের মানুষ বাইরে বেরোয়, তখনই ডাকাত দলের লোকেরা গ্রামবাসীর উপর অমানসিক অত্যাচার শুরু করে। গ্রামের মাটিতে বিছিয়ে দিতে থাকে একের পর এক গ্রামবাসীর মৃতদেহ। কানু ডাকাত তার মৃত্যু খেলা শেষ করে গ্রামের একটা বাচ্চাকে নিতে যাবে, এমন সময় বাচ্চাটার মা তার ঘরে থাকা একটা আঁশ বুটি দিয়ে এক কোপ বসিয়ে দেয় কানু ডাকাতের হাতে। ডাকাত সর্দার কানু ব্যথায় আর্তনাদ করে ওঠে। এই তবে রে মুখ পুরি, তোর এত সাহস! এই কে আছিস তোরা? আর বাড়িতে আগুন লাগিয়ে দে! কথা শেষ হতেই দাউ দাউ করে জ্বলে ওঠে প্রাণ সহ বাড়িটা। আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুচন্দ্রা করের কলমে তারানাথ তান্ত্রিক ও ডাকাত কালী বিভীষিকা। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একটি বিশেষ অনুরোধ, গল্পের পাইরেসি করবেন না এবং পাইরেসিকে সমর্থন করবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সুচন্দ্রা করের কলমে তারানাথ তান্ত্রিক ও ডাকাত কালী বিভীষিকা। দুর্গাপুজো শেষ, কালী পুজো শেষ, জগদ্ধাত্রী পুজো শেষ, এমনকি কার্তিক পুজোও শেষ হয়ে গেল। বাঙালির 12 মাসে 13 পার্বণ এই বছর প্রায় শেষের মুখে। আবহাওয়ার শীতের আমেজ এসেছে অল্প অল্প। তাই রবিবার সকালে বাজার থেকে টাটকা কাতলা মাছ কিনে ফেরার পথে দেখলাম বাজারের বড় মুদিখানা দোকানে লোকেরা ভিড় করে দাঁড়িয়ে। দোকানের সামনে যেতেই দেখলাম নতুন গুড় উঠেছে। মনটা যেন খুশিতে ভরে গেল। কিলোখানেক গুড় আর সাথে নারকেল আর চালের গুঁড়ো কিনে নিলাম। ঘরে ফিরতেই জিনিসগুলো গিন্নিকে দিয়ে বললাম, গিন্নি, এই নাও ধরো, আজ নতুন গুড় এনেছি, হ্যাঁ, আর সাথে নারকেল। বিকেলে একটু পাটিসাপটা পিঠে বানিয়ে দিও না। হ্যাঁ, আজ আমি আর কিশোরী ঠিক করেছি ঠাকুরমশাইয়ের বাড়ি যাব। মাঝে তো বেশ অনেকদিন কাজের চাপে যেতেই পারলাম না। গিন্নি আমার হাত থেকে বাজারের থলেটা নিয়ে বলল, আচ্ছা বেশ, তা হবে খন। আগে তুমি জামা বদলে হাত মুখ ধুয়ে এসো। গরম গরম লুচি ভেজেছি, সেটা আগে খেয়ে নাও দেখি। নিজের কথা শেষ করে গিন্নি এবার রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তাড়াতাড়ি এসো কিন্তু, না হলে লুচি ঠান্ডা হয়ে যাবে। সপ্তাহে 6টা দিন সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে যেতে হয়। এই রবিবার এই একটাই ছুটির দিন যখন আমি মেজাজ করে দিনটা উপভোগ করতে পারি। আর আমার মতো আরামপ্রিয় বাঙালির কাছে সকালের জলখাবার লুচি আর সাদা আলুর তরকারি পুরো অমৃত সুধা পান করার মতো। আমি ঝটপট হাত মুখ ধুয়ে খাওয়া খেয়ে তারপর স্নান করতেই যাব, এমন সময় শুনতে পাই বাইরে বেশ কিছু লোক কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। গায়ে গামছা জড়িয়ে বাইরে বেরোতেই শুনি পাড়ায় নাকি একটা বাড়িতে ভোর রাতে
চুরি করতে এসে চোর ধরা পড়েছে। কি চুরি হয়েছে সেই সব ঘটনা সব ফিরিস্তি দিচ্ছিল। তবে আমি আর সেই সবের মধ্যে কান্না দিয়ে ঘরে চলে এলাম। দুপুরে স্নান সেরে ভালো করে কবজি ডুবিয়ে কাতলা মাছের কালিয়া দিয়ে ভাত খেয়ে যখন তৃপ্তিতে একটা ঢেঁকুর তুললাম, তখন গিন্নি বললে, এই শুনেছো, আমাদের ওই পিছনের বাড়ির মিনতি কাকিমার বাড়িতে নাকি কাল রাতে চুরি করতে এসে চোর ধরা পড়েছে। আমি সুখী বাঙালির মতো খাওয়া দাওয়া সেরে নিজের পেটে হাত বোলাতে বোলাতে বললাম, হ্যাঁ শুনলাম। তুমি এখন ওসব নিয়ে ভেবো না, বাদ দাও। তুমি যাও গিয়ে পিঠে ভাজো, বুঝলে? 4টে বাজলেই কিন্তু তোমার ঠাকুরপো এসে দরজায় কড়া নাড়বে আবার। আমি একটু জিরিয়ে নিই, বুঝলে? জানলা দিয়ে আসা শীতকালের পড়ন্ত রোদে আমার বিলাসিতার কাঁথা মুড়ি দেওয়া ঘুমটা ভাঙল দরজায় পড়া করাঘাতে। আমার বন্ধু কিশোরী সেন এসেছে। সেই দরজায় কড়া নাড়ছে আর বলছে, বিভূতি ভাই, বিভূতি বাড়িতে আছো নাকি? আরে আমি কিশোরী, দরজা খোলো। আমি কিশোরীর কথা শুনে উঠতে যাব, এমন সময় শুনলাম দরজা খোলার আওয়াজ। গিন্নি দরজা খুলে বলছে, আরে কিশোরী ঠাকুরপো, এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো। গিন্নির কথায় কিশোরী ভেতরে এসে বলল, বিভূতি কোথায় বৌদি? তোমার বন্ধু বোধহয় ঘুমিয়ে আছে। আসলে আজ খেতে একটু দেরি হয়ে গেছিল, তাই হয়তো এখনো ঘুমোচ্ছে। শোনো না, তুমি বরং ঘরে গিয়ে তোমার বন্ধুকে ডেকে দাও, আমি তোমাদের দুইজনের জন্য চা করে নিয়ে আসছি। গিন্নির কথা শুনে কিশোরী সোজা ঘরে আসতেই আমাকে বিছানায় বসে থাকতে দেখে বলল, আরে এই যে বিভূতি, আরে কত ঘুমাও ভাই তুমি, চলো ঝটপট তৈরি হয়ে নাও, ঠাকুর মশাই বাড়ি যেতে হবে তো নাকি? আমি কাঁথাটা গুছিয়ে রেখে বিছানা থেকে নামতেই গিন্নি আমাদের জন্য 2 কাপ গরম গরম চা এনে দিতেই আমি বললাম, গিন্নি তুমি চাটা কিশোরীকে দাও, আমি জামাটা বদলে এসে চাটা খেয়ে বেরোবো। তুমি টিফিন কৌটোটা গুছিয়ে রেখো। গিন্নির সাথে কথা সেরে আমি মিনিট 5-এর মধ্যেই তৈরি হয়ে এলাম। আর কিশোরী বলল, আরে এই টিফিন কৌটোতে কি আছে ভাই? আরে আজ সকালে বাজারে নতুন গুড় উঠেছে থেকে এই খুব পিঠে খাওয়ার লোভ হলো ভাই, তাই তোমার বৌদিকে বললাম কিছু পাটিসাপটা বানিয়ে দিতে, তাহলে ঠাকুরমশাইয়ের জন্য নিয়েও যেতে পারবো, এই আর কি। কিশোরী আমার কথা শুনে তড়াক করে বিছানা ছেড়ে উঠে বলল, ও শুধু ঠাকুর মশাইয়ের জন্য, আর আমার জন্য নয়, তাই তো? কিশোরীর কথাতে আমি কিছু একটা বলতেই যাব, আর তখনই গিন্নি হাতে টিফিন কৌটোটা নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, তোমার জন্যও আছে, সব এর মধ্যেই আছে। আমি আরও বানাচ্ছি এখন, বাড়ি ফেরার সময় নিয়ে যেও, আমি গুছিয়ে রাখবো, কেমন? আরে বেশ বেশ ঠিক আছে, এবার কৌটোটা আমায় দাও, দেরি হয়ে যাচ্ছে বেরোতে। কিশোরী আর আমি হাতে পিঠে ভর্তি কৌটো নিয়ে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। মিনিট 20 ট্রামে চেপে যখন মটলেন পৌঁছলাম তখন ঘড়িতে 4:11। বিভূতি ভাই তুমি এগোও, আমি না ওই পাশের দোকান থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট নিয়ে আসছি। আমি এগিয়ে গিয়ে ঠাকুরমশাইয়ের দরজায় কড়া নাড়তেই কিশোরী এসে দাঁড়ালো আমার পাশে। আমি 2 বার কড়া নাড়ার পরেও যখন দরজা খুলছে না, কিশোরী ঠাকুরমশাইকে আওয়াজ দিয়ে বলল, ঠাকুর মশাই, আরে ও ঠাকুর মশাই, আমি আর বিভূতি এসেছি, দরজা খুলুন। বার 3 কিশোরীর এইভাবে হাঁকাহাঁকির পর দরজা খুলে দিল ঠাকুরমশাইয়ের মেয়ে চারি। আমাদের একসাথে দেখে চারি হাসি মুখে বলল, আরে কাকাবাবুরা যে, আসুন আসুন, ভিতরে আসুন। আমি আর কিশোরী ভেতরে যেতেই আমি বললাম, কেমন আছিস রে চারিমা? দরজা আটকাতে আটকাতে চারি বলল, আমি ঠিক আছি কাকাবাবু, আপনি কেমন আছেন? আপনি তো অনেক দিনই আসেননি, মাঝে তো কিশোরী কাকাবাবু একদিন এসেছিলেন। চারির প্রশ্নের উত্তরে আমি কিছু বলতেই যাব, তখনই দেখি ঠাকুরমশাই রক্তাম্বর পরে হাতে ধুনুচি নিয়ে সারা বাড়ি প্রদক্ষিণ করছেন। ঠাকুরমশাইকে দেখে আমরা তাকে প্রণাম জানাতেই তিনি বললেন, নতুন গুড়ের গন্ধ পাচ্ছি যে। ঠাকুরমশাইকে যতবার দেখি ততবারই যেন নতুন করে তাঁর প্রতি শ্রদ্ধা ভক্তি বেড়ে যেতে থাকে। আমি টিফিন কৌটোটা চারির হাতে দিয়ে বললাম, এই নে মা চারি, এটা নিয়ে যা। আর আপনি ঠিকই বলেছেন ঠাকুরমশাই, আজ নতুন গুড় কিনে এনেছিলাম বাজার থেকে, আপনার বৌমা আপনার জন্য পাটিসাপটা পিঠে বানিয়ে পাঠিয়েছে। ঠাকুরমশাই একবার মুখে ম্লান হাসি ফুটিয়ে আবার মন্ত্রোচ্চারণ করতে করতে ভিতরের ঘরে যেতেই
আমরাও আমাদের অতি পরিচিত বৈঠকখানায় গিয়ে বসলাম। মিনিট 10 অপেক্ষার পর ঠাকুরমশাই এসে বসলেন তার তক্তপোষের ওপর। তারপর তাঁর হাতের কাছে রাখা কাঁসার গ্লাস ভর্তি জল পান করে বললেন, কি হে বিভূতি, কেমন আছো? তা আলমারির তালাটা কবে ঠিক করাবে ভেবেছ? পরের বার চুরির পর নাকি? ঠাকুরমশাইয়ের কথা শুনে কিশোরী আশ্চর্য হয়ে বলল, কিসের তালা আর কিসেরই বা চুরি? কি বলছেন কি ঠাকুর মশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথা। কিশোরীর দিক থেকে চোখ সরিয়ে ঠাকুরমশাই আমার দিকে তাকালেন। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি সম্পূর্ণ স্তম্ভিত হয়ে গেলাম। আমার মাথার ভিতরটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি বিস্ময়ের সাথে ঠাকুরমশাইয়ের কাছে জানতে চাইলাম, আপনি কেমন করে জানলেন আমার আলমারির তালা ভেঙে গেছে? আর চুরি? কিসের চুরি? কি বলছেন? ঠাকুরমশাই এমন শীতের বিকেলে আমেজ করে নিজের সদ্য ধুঁয়ো দেওয়া হালকা গরম বৈঠকখানার আবহাওয়ায় বসে বললেন, আরে দাঁড়াও দাঁড়াও, আগে চারিকে চা আনতে বলি, তারপরে সব বলছি। দাঁড়াও। কথা শেষ করে ঠাকুরমশাই একবার চারিকে ডাকতেই তৎক্ষণাৎ চারি হাতে চা আর থালা ভর্তি পাটিসাপটা সাজিয়ে নিয়ে ঘরে ঢুকলো। এই নিন বাবা মশাই, আপনাদের চা আর পিঠে। আর কিছু লাগলে জানাবেন। চারি ঘর থেকে বেরিয়ে যেতেই ঠাকুরমশাই একটা পাটিসাপটা মুখে পুরে দিয়ে বললেন, আহ, দারুণ। তোমরা দীর্ঘজীবী হও। তোমাদের জন্যই আমার মতো মানুষ এখনো মাঝে মাঝে ভালো ভালো খাবার খেতে পারি। না হলে এমন বাড়ন্ত জিনিসের দামে এইসব খাবার তো আমার জন্য বিলাসিতাই বটে। আমি ঠাকুরমশাইকে থামিয়ে দিয়ে বললাম, আরে ওসব ঠিক আছে, পরে শুনবো, আগে বলুন তো আমার আলমারির তালা ভেঙে গেছে সেটা আপনি কেমন করে জানলেন? ঠাকুরমশাই আমার আর কিশোরীর দিকে তাকিয়ে বললেন, এই খবরটা চোরও জানে, তাই তো এসেছিল কাল রাতে তোমার বাড়িতে চুরি করতে। সর্বনাশ! তারপর? আর আপনি সেটা কেমন করে জানলেন? ঠাকুরমশাই সবটা খুলে বলুন তো, না হলে আমার মাথার ভিতরটা কেমন কেমন করছে। ঠাকুরমশাই হাতের পিঠেটা শেষ করে বললেন, রোসো বিভূতি, রোসো। খুব সম্ভবত তুমি যেদিন দোকানে আলমারির তালা ঠিক করার কথা বলতে গেছিলে, সেই দিনই ওই চোর মহাশয় তা জানতে পারেন। আর কাল রাতে তোমাদের পাড়ায় নাম সংকীর্তনের জন্য প্রায় বাড়ি খালি থাকবে ভেবে চোর এসেছিল চুরি করতে। কিন্তু তোমার বাড়ির সামনে একটা কুকুরের কামড় খেয়ে সে আর তোমার বাড়িতে ঢুকতে না পেরে যন্ত্রণায় পালানোর চেষ্টা করতে গিয়ে অন্য বাড়িতে ঢুকে পড়ে। আর বাড়ির লোক বাড়ির বাইরে আওয়াজ পেয়ে চোর ধরে ফেলে। দারুণ ব্যাপার তো, হ্যাঁ? চোর কুকুরের কামড় খেয়ে আবার পাশের বাড়িতে ঢুকে তারপর ধরা পড়েছে। তা বেশ বেশ। এই বলে কিশোরী হাসতে থাকে, কিন্তু ততক্ষণে আমার গায়ের রোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, হ্যাঁ আমি শুনেছিলাম বটে, লোকেরা বলছিল একটা বড় কালো কুকুর কাল পাড়ায় দেখেছে, যার পায়ে নাকি ক্ষত আছে। তখন আমি ব্যাপারটা তো গ্রাহ্য করিনি। ঠাকুরমশাই, কুকুর মানে? আর কে কে তু কে? ঠাকুরমশাই একবার হেসে বললেন, তোমরা বসো, আমি একটু কলকেটা সেজে নিয়ে আসছি, কেমন? কিশোরী তার পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বের করে আবার তার খোঁচা দেওয়া কথা বলে। দেখেছো বিভূতি ভাইয়া, আমাদের ঠাকুর মশাইয়ের কত ক্ষমতা! তোমার পাড়ার কুকুরের ব্যাপারেও জেনে গেছেন। যাই হোক, এ নিন ঠাকুর মশাই আপনার পছন্দের পাসিং শো। এইবার একটা জমাট গল্প বলুন দেখি, যাতে এমন ঠান্ডাতেই সেই গল্পের রহস্যের তাপে আমরা রীতিমতো ঘেমে যাই। আমি তখন এতটাই আশ্চর্য আর বাকরুদ্ধ হয়ে পড়ি যে মুখে কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। ঠাকুরমশাই এবার আমার দিকে এক গ্লাস জল এগিয়ে দিলেন। এই নাও বিভূতি, জলটা খেয়ে নাও। আমি কলকেটা সেজে আনি। আজ আজ কলকের মেজাজ আছে, এই সিগারেটে কিচ্ছু হবে না। তোমরা বসো, আমি চারিকে বলেছি আর এক কাপ চা করে দিয়ে যেতে। মা চারি! এই বলে ঠাকুরমশাই ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ সময়ের মধ্যেই ঠাকুরমশাইয়ের মেয়ে চারি আমাদের জন্য চা দিয়ে গেল। আর তারপরই ঘরে তামাকের কড়া গন্ধসহ হাতে গড়গড়া নিয়ে প্রবেশ করলেন ঠাকুরমশাই।
ঠাকুরমশাই ঘরে এসে নিজের জায়গায় বসে 2-3 বার তার গড়গড়াতে টান দিয়ে একবার তৃপ্তির স্বরে বললেন, আহ, দারুণ। তোমরা আজকালকার ছোকরা এই তামাকের মর্যাদা আর কেমন করে বুঝবে তোমরা? এই তামাক সেবনও একটা মন খুশি করে দেওয়া কাজ, বুঝলে? তামাক সহ কলকে বানাও, তাতে আগুন জ্বলার অপেক্ষা করো কিছু মুহূর্ত। যখন সব তৈরি হয়ে যায় তখন যে গন্ধটা তামাকের পাওয়া যায় না, ওহ, সেটা যেন পুরো স্বর্গীয় অনুভূতি। এইসব কি আর ওই মিনিট 2-3-এর সিগারেট টানাতে পাবে তোমরা? কিশোরী আবার ঠাকুরমশাইকে রাগানোর জন্য বলে উঠল, তা অবশ্য ঠিকই বলেছেন, আমাদের এত সময়ই বা কোথায় বলুন। কিশোরীর এমন হতবুদ্ধির মতো কথা শুনে পাছে ঠাকুরমশাই রেগে না যান, তাই আমি পুরো ব্যাপারটা সামলানোর জন্য বললাম, আগে ঠাকুরমশাই, আমি বলছিলাম কি, আপনার জীবনে এমন কোনো চুরির ঘটনা ঘটেছে কখনো? কখনো আপনার বাড়িতে চুরি টুরি হয়েছিল নাকি? আমার কথা শুনে ঠাকুরমশাই কেমন যেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তারপর নিজের হাত থেকে গড়গড়ার নলটা নামিয়ে রেখে থমথমে মুখ করে বললেন, আমার জীবনে চোরের চুরি করার কোনো ঘটনা নেই, তবে ডাকাতের আছে। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি আর কিশোরী প্রায় একসাথেই বলে উঠলাম, ডাকাত? হ্যাঁ, ডাকাত। সে এক বিভীষিকাময় ঘটনা। কিশোরী ঠাকুরমশাইয়ের তক্তপোষের দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, বলুন বলুন, শুনি আপনার জানা সেই ডাকাতের গল্প। থুড়ি মানে ডাকাতের ঘটনা। ঠাকুরমশাই এবার কিশোরীর দিকে বেশ রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে বলতে শুরু করলেন, বেশ, শোনো তাহলে। ঘটনাটা খুব বেশি পুরনো নয়। তখন সদ্য চারির জন্ম হয়েছে, ওই মাস 2 হবে। তখন তোমাদের বৌঠানের শরীর তেমন ভালো না থাকার কারণে আমি বাড়িতে একটা চাকর রেখেছিলাম। আর তোমরা তো জানোই, তখন মা লক্ষ্মী আমায় 2 হাত ভরে অর্থ উপার্জন করতে দিয়েছিলেন। যদিও তখন সবটাই ছিল আমার গুরুর দেওয়া ক্ষমতার অপব্যবহার করে, তাই আর সে অর্থ রাখতেও পারলাম না। যাকে, সেসব কথা যাক। হ্যাঁ, তা যেটা বলছিলাম, তখন আমি বাড়িতে থাকা খাওয়া হিসেবে একজনকে রাখি, যাতে সে সারাদিন বাড়ির সমস্ত কাজ করতে পারে। সেই জন্যে তার নাম ছিল বিপুল। ছেলেটি প্রায় আমার সমবয়সী হলেও দারিদ্রতা যেন তাকে তার বয়সের থেকে আরো প্রায় 10-15 বছর বেশি বৃদ্ধ বানিয়ে দিয়েছিল। গ্রামে তার বউ বাচ্চা রেখে সে কলকাতায় এসেছিল কাজের সন্ধানে। তখনই ভাগ্যক্রমে আমার দেখা হয় বিপুলের সাথে, আমাদের পাড়ার ওই মিষ্টির দোকানের সামনে। ঠাকুরমশাই ঘটনাটা বলা শুরুই করেছিলেন, এমন সময় কিশোরী হঠাৎ করে বলে বসল, ঠাকুরমশাই, আপনি তো আমাদের ডাকাতের কথা বলবেন বললেন, তাহলে এইসব চাকর বাকরের কথা কোথা থেকে চলে আসলো? এই বিপুল আর আপনার দেখা হওয়ার কাহিনী না হয় আমরা পরে কোনো দিন শুনে নেব। আজ আপনি ডাকাতের কাহিনীটা শেষ করুন তো। এমনিতেই শীতের দিন, রাত তাড়াতাড়ি নামে, আর খুব ঠান্ডাও লাগে বেশি রাতে রাস্তায় থাকলে। তাই তাড়াতাড়ি গল্পটা শেষ করুন, তারপর বাড়ি যাব। তা কে বলেছে তোমাদের এই শীতের রাতে আমার কাছে আসতে? শোনো বাবু, আমি আর 5 জনের মতো গল্প ফাঁদি না, বুঝেছ? আমার জীবনের কাহিনীর প্রতিটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে, আর প্রতিটা ঘটনারই একটা শুরু থাকে। শুরুটা না বললে তোমরাই পরে বলবে যে কিছুই তো বুঝতে পারলে না। আমার জীবন কাহিনী বিশ্বাস না হলে আসো কেন বারবার আমার কাছে? আরে আরে ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথাতে কান দেবেন না দয়া করে। ও তো এমনই, জানেন তো, আপনি তো জানেন সবটাই। আর আপনি তো নিজেই বলেন, যারা নাস্তিক অবিশ্বাসী হয় তারাই সব থেকে ভালো শ্রোতা হয়। আপনি শুরু করুন। তারপর বিপুলের সাথে আপনার দেখা হলো কেমন করে? ঠাকুরমশাই এক মুহূর্ত চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন, হ্যাঁ, তো সেই দিন আমি এক মহাজনের বাড়ি থেকে ফিরে আসার সময় গেছিলাম মিষ্টির দোকানে। তখন সদ্য গরম রাবড়ি আর কচুরি তরকারি বানিয়ে দোকানের কাঁচের ভিতর সাজিয়ে রেখেছে। আমি দোকানে গিয়ে রাবড়ি আর কচুরি দিতে বলতেই চোখ গেল দোকানের বাইরে থাকা কয়টা ইটের ওপরে বসে থাকা একজনের উপর।
তার মুখ আর চোখের চাহনি দেখে বুঝলাম হয়তো কয়েকদিন না খেয়ে আছে বেচারা। আমি দোকানে আমার জিনিসগুলো দিতে বলে ওই লোকটির কাছে গিয়ে বললাম, আপনি কি কিছু খাবেন? আমি কিনে দেব? আমার কথা শুনে লোকটি চমকে গিয়ে আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, না না, আমার কিছু লাগবে না। তোমার নাম কি? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত, কয়েকদিন ঠিক মতো হয়তো খেতেও পাওনি। তুমি এসো, আমি তোমাকে কিছু কিনে দিচ্ছি খাওয়ার। আমার কথা শুনে লোকটা প্রায় কেঁদে উঠে বলল, আমার নাম বিপুল, আমি বাদামতলা গ্রাম থেকে এসেছি। আমায় কিছু কিনে দিতে হবে না বাবু, পারলে আমার একখানি কাজ যদি জোগাড় করে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। বিপুল এই বলে তার 2 হাত জোর করে কাঁদতে থাকে। লোকটির ওপর বড্ড মায়া হলো আমার। আমি মানুষ চিনতে ভুল করি না। বিপুল লোকটা দরিদ্র হলেও অসৎ নয়, তাই আমি তাকে বললাম, আচ্ছা বেশ বেশ, সে না হয় হবেক্ষণ, আগে চলো তুমি কিছু খেয়ে নেবে, চলো এসো এসো আমার সাথে। এই বলে আমি তাকে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে কচুরি খাইয়ে তারপর তাকে বললাম, দেখো ভাই, এই মুহূর্তে অন্য কোথাও তো আমার কাজ জানা নেই, তবে হ্যাঁ, আমার স্ত্রীর শরীরটা খুব একটা ভালো না, তাই বাড়ির কাজ আর রান্না করার জন্য আমি একটা লোক খুঁজছিলাম। তুমি কি পারবে সেই কাজ করতে? আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি প্রথমে কাজের কথা বলাতে বিপুলের মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ না পেলেও আমার নাম শোনার পর বিপুল যেন এক প্রকার খুশি হয়েই বলল, আরে ঠাকুরমশাই, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি সব কাজই জানি, আমি সব কাজ করে দেব। এ তো আমার সৌভাগ্য যে আমি ব্রাহ্মণের সেবা করার সুযোগ পাচ্ছি। বিপুল তখন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই যাবে, এমন সময় আমি তাকে আটকে বললাম, আরে আরে করছো কি ভাই, এসবের কোনো দরকার নেই। তোমায় আমি থাকার ব্যবস্থা করে দেব, আর খাওয়া দাওয়া আমাদের সাথেই করবে, আর সামান্য কিছু পারিশ্রমিক দিতে পারবো। চলবে তো? চলবে ঠাকুর, খুব চলবে। আমার গ্রামে জমিতে চাষ হয়, সেই ফসলের অংশ, আর আমি শহর থেকে যা অর্থ পাঠাবো তাতে আমার বাবা মা স্ত্রী সন্তান সবার হয়ে যাবে। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। কথা শেষ করে আমি আর বিপুল বাড়ি আসি, আর বিপুলকে সব কাজ ভালো করে বুঝিয়ে দিই। বেশ কিছুদিন সংসারের কাজ করাতে আমার হাত দেখার কাজে সমস্যা হচ্ছিল বটে, কিন্তু বিপুল আসার পর খুব অল্প কয়েক দিনের মধ্যেই সে তার নিজের কাজ খুব ভালো মতো করতে শুরু করে দেয়, আর আমিও আমার কাজে মন দিই। এইভাবে প্রায় আরো 3 মাস কেটে যায়। তোমাদের বউঠান আগের থেকে বেশ সুস্থ হয়ে উঠেছে, রান্নাটা সে এখন নিজেই করে, বিপুল শুধু এগিয়ে দেয় সবটা। তখন শ্রাবণ মাস পড়েছে, প্রায় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। এই বৃষ্টির জন্যে হাত দেখানো অথবা কুষ্ঠি বিচারের লোকও তুলনামূলকভাবে কম আসতে থাকে। সবকিছুই ঠিকই চলছিল। এমন সময় একদিন সকাল থেকে খুব বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে চলেছে। সকাল থেকে একজনও আসেনি হাত দেখাতে। সকাল থেকে দুপুর গড়িয়ে এসেছে, তাও কেউ আসছে না দেখে আমি সবে আমার বৈঠকখানা থেকে বেরিয়ে এসেছি। এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ হতেই বিপুল গিয়ে দরজা খুলে দিল। দরজা দিয়ে ছাতা মাথায় যেই ভদ্রলোক বাড়িতে প্রবেশ করলেন, তাকে আমি আগেও এই পাড়াতে অন্যান্য জ্যোতিষীর কাছে যেতে দেখেছি। তিনি এসেছিলেন তার স্ত্রীর একটি সোনার বালা হারিয়ে গেছে, তার সন্ধান পাওয়ার জন্য। আমি লোকটিকে সোজা পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে চলে যেতে বলি। লোকটি চলে যেতেই বিপুল আমায় জিজ্ঞেস করল, ঠাকুর, আপনি ওনার সাহায্য কেন করলেন না? আপনি একবার চেষ্টা তো করতে পারতেন। বিপুল, ওনার স্ত্রীর সোনার বালাটা ওনার ছেলে চুরি করে বেচে দিয়েছে, কিন্তু এটা যদি আমি বলতাম তাহলে আমার কাছে কোনোই প্রমাণ নেই নিজেকে ঠিক প্রমাণিত করার। তাই আমি বললাম পুলিশের কাছে যেতে। কি আর বলবো ঠাকুরমশাই, কারোর অনেক কষ্টে জমিয়ে রাখা জিনিস যদি কেউ এইভাবে নিয়ে যায় তাহলে সত্যিই খুব খারাপ লাগে। আমি বুঝি ঠাকুর এই কষ্টটা। বিপুলের কথায় আমি ভেবেছিলাম সাধারণ কোনো চুরির ঘটনা হয়তো বলবে,
কিন্তু তার কাছে যা শুনলাম তাতে আমার সারা শরীর কেঁপে ওঠে। বিপুল বলে, ঠাকুর, এই ঘটনা আমাদের গ্রামে প্রায় 15 বছর ধরে চলছে। আমাদের গ্রামের পিছন দিকে একটা পোড়ো মন্দির আছে। সেখানে কিছু ডাকাত তাদের আস্তানা গেড়ে বসেছে অনেক বছর ধরে। তারাই প্রায় প্রতি মাসেই গ্রামে এসে আমাদের ধান, গম, সবজি সমস্ত শস্য লুটপাট করে নিয়ে যায়। আর তার সাথে গ্রামের যখনই কোনো ছোট বাচ্চা ছেলে থাকে তাকে তুলে নিয়ে যায়। আমার ছোট ছেলেটাকে মাস 6 আগে তুলে নিয়ে গেল ঠাকুর, আর তার খোঁজ পেলাম না। এই কথা বলতে বলতে বিপুল তো বাড়ির দাওয়ায় বসে তার কাঁধের গামছা মুখে চেপে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, বিপুল, কেঁদো না বিপুল, কেঁদো না। তবে ডাকাত বাচ্চা তুলে নেয় কেন সেটা তো ঠিক বুঝলাম না। আচ্ছা, তোমাদের গ্রামের কতগুলো বাচ্চা আজ পর্যন্ত ডাকাত দল নিয়ে গেছে? আগে ঠাকুর, তা আমি ঠিক মনে করে বলতে পারবো না। তাও ধরুন 10 তো হবেই। আর আশেপাশের আরও 10 গ্রামের থেকেও যা বাচ্চা এত বছরে নিয়েছে তা যোগ করলে 90 অথবা 100 বললেও ভুল হবে না। বিপুলের কথা শুনে আমার বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। আমি মনে মনে প্রমাদ গুনলাম, মনে মনে ইষ্ট নাম জপ করে ভীষণভাবে চাইলাম যাতে আমার মনের আশঙ্কা মিথ্যে হয়ে যায়। কিন্তু অদৃষ্টের লেখন কি আর আমার মন অনুযায়ী চলবে গো? হ্যাঁ, যাই হোক, আমি বিপুলকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বিপুল, যে মন্দিরের কথা তুমি বলছো সেটা কিসের মন্দির? সেই ব্যাপারে কিছু জানো? তা ঠিক জানি না ওটা কিসের মন্দির। আমার বাবার জন্মের আগে থেকে ওই মন্দির পরিত্যক্ত। তবে ওই ডাকাত দল এসে ওই মন্দিরে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করে তাদের পুজো করে বলে শুনেছি। বিপুলের কথা শেষ হতেই আমার মুখ থেকে বেরিয়ে এলো, ডাকাত কালী? কিন্তু সেই পুজোর সাথে ছোট বাচ্চার কি সম্পর্ক? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কাজ শেষ করে নাও, আমি একটু আসছি। আর তোমার বৌঠানকে বলো যে রান্না সেরে এসে যেন খেয়ে নেয়। আমার কিছু কাজ আছে, তা সেরে আমি খাবো, কেমন? আমার কথায় বিপুল মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে গেল। আমি তখন আমার বৈঠকখানার ঘরে বসে আমার ঠাকুরদার লেখা পুরনো পুঁথি ঘাঁটতে বসলাম। আমার মনে তখন এক চরম বিপদের আশঙ্কা কুণ্ডলি পাকিয়ে চলছে ক্রমশ। অজানা আতঙ্কে আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে থাকে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু মনের মধ্যে অনবরত কু ডাকতে থাকে। আমার গুরু বলেছিলেন, কখনো যদি কারোর বিপদের আশঙ্কা দেখি তাহলে তাকে সাহায্য করাটাই আমার ধর্ম হবে। তখনই হঠাৎ আমার নজর পড়ে আমার ঘরে টাঙানো একটা দেওয়াল পঞ্জিকার ওপর। ঠাকুরমশাই এতটা বলে চুপ করতেই কিশোরী বলল, কি হলো কি ঠাকুর মশাই, চুপ করে গেলেন কেন? কি দেখলেন ক্যালেন্ডারে? ঠাকুরমশাই নিজের জায়গায় একটু নড়ে চড়ে বসে বললেন, আরে কিশোরী, রোসো রোসো, আমার তো বয়স হয়েছে নাকি, একভাবে আর কত বলবো বলো দেখি। দাঁড়াও, চারিকে আরেকবার চা বানাতে বলে আসি। আর কলকেটাও ঠান্ডা হয়ে গেছে, ওটাও আরেকবার সেজে আনি, বুঝেছ? তোমরা বসো, আমি আসছি। এই বলে ঠাকুরমশাই ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, চারি, ও মা চারি, আমাদের জন্য একটু গরম চা বানিয়ে দিয়ে যা তোমা। ঠাকুরমশাই প্রায়ই এমন করেন, কাহিনী বলার মাঝে মাঝে একবার করে উঠে ঘর থেকে বেরিয়ে যান। তবে সেটা যে শুধু নিজের হুঁকো কলকের জন্য তা নয়, সে আমাদের জন্য বটে। আমরা ঠাকুরমশাইয়ের সামনে কখনো সিগারেট খাই না, আর ঠাকুরমশাই আমাদের সুবাদেই মিনিট 10 জন্য ওই বাইরে বেরিয়ে যান, আর আমরাও সেই ফাঁকে একটা করে সিগারেট ধরিয়ে নিই। ঠাকুরমশাই বেরিয়ে যাওয়ার পর আমরা জানলার সামনে এসে সিগারেট ধরিয়ে শুক টান দিচ্ছি। মিনিট 5-7 পর ঠাকুরমশাই একবার গলা খাগড়ানি দিয়ে ঘরে ঢুকতেই আমরা আমাদের হাতে থাকা সিগারেটের শেষ অংশটা জানলার ফাঁক দিয়ে বাইরে ফেলে আবার নিজেরা নিজের জায়গায় এসে বসলাম। আমরা নিজেদের জায়গায় বসতেই চারি এলো হাতে চায়ের কাপ নিয়ে। সেগুলো আমাদের সামনে রাখতেই কিশোরী একটা কাপ তুলে নিয়ে তাতে সশব্দে চুমুক দিয়ে বলল, আহ, এমন শীতের সময় গরম চা খাবার মজাই আলাদা। আচ্ছা ঠাকুরমশাই, এবার বাকিটা বলুন।
কিশোরীর কথা শেষ হতেই ঠাকুরমশাই চায়ের কাপ হাতে তুলে বলতে শুরু করলেন। আমি দেখলাম আগামী 4 দিন পর অমাবস্যা তিথি। আর এটা কিন্তু যে সে অমাবস্যা তিথি নয়, সে এক বিশেষ তিথি। 15 বছর পর পর এমন তিথি আসে। আমি ওই ডাকাতের আসল উদ্দেশ্য বুঝতে না পারলেও গুরুর কৃপায় এটা বুঝতে পারি যে কিছু একটা অনর্থ ঘটতে চলেছে ওই দিন। তাই আর বেশি কিছু না ভেবেই আমার পুঁটুলিতে কিছু দরকারি জিনিস, মানে গঙ্গার জল, আমার পদ্মবীজের মালা, আমার ঠাকুরদার একটা পুঁথি, একটা মানুষের করটি আর কিছু গাছের পাতা আর শিকড় বাকড় ভরে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে বিপুলকে বলি, বিপুল, বিপুল, এ বিপুল, একবার শোনো তো। বিপুল তখন তোমাদের বৌঠানের সাথে রান্নাঘরে কাজ করছিল। আমার ডাক শুনে সে ছুটে এসে বলল, হ্যাঁ ঠাকুর, আমায় ডাকছিলেন? হ্যাঁ শোনো, আমার খাবারটা বাড়ো, আমি আসছি। এই বলে আমি মিনিট কয়েক পর ঘরে গিয়ে খাওয়া শেষ করে বললাম, বিপুল, তুমি এখনই তোমার যা দরকারি জিনিস আছে গুছিয়ে নাও। আমি আর তুমি বিকালের ট্রেনে তোমাদের গ্রামে যাব। আর গিন্নি, আমার ফিরতে কয়েকদিন সময় লাগবে, তুমি চারিকে নিয়ে সাবধানে থেকো, কেমন? আমার কথা শুনে তোমাদের বৌঠান আর বিপুল দুজনেই হতভম্বের মতো আমার দিকে চেয়ে রইল। তারপর বিপুল বলল, আগে ঠাকুর, আপনি হঠাৎ আমাদের গ্রামে কেন যেতে চাইছেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, সে তো ঠিক আছে। হ্যাঁ, আমি সাবধানেই থাকবো, কিন্তু হঠাৎ তুমি এমন ঝড় বাদলার দিনে ওদের গ্রামে যেতে চাইছো কেন? তোমাদের বৌঠান স্বল্পভাষী, তাই বেশি কিছু না বলে এতটাই বলে। তার এমন উৎকণ্ঠার কারণ আমি বুঝতে পারি, তাই দুজনের প্রশ্নের উত্তরে আমি যথাযথ বলার চেষ্টা করি। বিপুলের কথা শুনে আমার মোটেই সেটা সাধারণ ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না, বরং এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র আছে বলেই আমার ধারণা। এরপর 1 ঘন্টার মধ্যে আমি আর বিপুল আমাদের থলে হাতে স্টেশনে গিয়ে ট্রেন ধরলাম বাদামতলা গ্রামের উদ্দেশ্যে। 3 ঘন্টা পর আমরা পৌঁছালাম বাদামতলা গ্রাম। আমরা যখন গ্রামে পৌঁছাই তখন প্রায় রাত 8টা। গ্রাম নিস্তব্ধ হয়ে আছে। তখনকার দিনে, এমনকি এখনো কিছু কিছু গ্রামীণ অঞ্চলে রাত 8টার মধ্যে লোকেরা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। গ্রামের মাটিতে পা রাখতেই আমার সারা শরীরে কেমন যেন শিহরণ খেলে গেল। আমি আগে নিজের গাত্র বন্ধন করে নিলাম, তারপর বিপুলকে বললাম, বিপুল, তোমার বাড়ি এখান থেকে কত দূর? স্টেশনের বাইরে তো কোনো গরুর গাড়ি নেই। হ্যাঁ ঠাকুর, এখানে সন্ধে 7টা বাজলেই সবাই বাড়ির দৌড় দিয়ে দেয় ওই ডাকাতের ভয়ে। আর আমার বাড়ি এখান থেকে বেশি দূর নয়, ওই মাইলখানেক হবে। চলুন, আমরা বরং আজ রাতটা এখানেই থাকি, কাল সকাল হলে বাড়ি যাব। আমি আপত্তি জানিয়ে বললাম, না না না, আমরা আজই যাব। ওই মাইলখানেক পথ হেঁটেই যাওয়া যাবে, চলো। এখন আর একদম সময় নষ্ট করা যাবে না। আমি আছি তোমার সাথে, তোমার কোনো ক্ষতি হবে না। এই বলে আমরা দুজনে গ্রামের কাঁচা পথ ধরে প্রায় 30 মিনিট হেঁটে অবশেষে পৌঁছালাম বিপুলের বাড়িতে। বিপুল বাড়ির সদরে দাঁড়িয়ে তার স্ত্রী স্বপ্নাকে ডাকতে থাকে, স্বপ্না, ও স্বপ্না, দৌড় খোলো। স্বপ্না, আমি এসেছি, বিপুল। বিপুল এইভাবেই বার কয়েক ডাকাডাকি করার পর দরজা খুলে বেরিয়ে আসে এক মধ্যবয়সী মহিলা। লণ্ঠন হাতে মহিলা বেরিয়ে এসে বিপুলকে জিজ্ঞেস করে, এ কি, তুমি এত রাতে? সব ঠিক আছে তো? আসবেই যখন তখন বেলা থাকতে এলে না কেন? জানোই তো গ্রামে ডাকাতের উপদ্রবে রাতে কাকপক্ষীতেও বেরোয় না। আর তুমি সেখানে এত রাতে? কি সাংঘাতিক কাণ্ড করেছো! উফ! স্ত্রী স্বপ্নার এক নিঃশ্বাসে বলে যাওয়া কথার সমাপ্তি ঘটিয়ে বিপুল বলে, আরে থামো এবার, এত রাতে কি রাস্তায় দাঁড়িয়ে সব কথা বলবে নাকি? আগে ভিতরে তো চলো। ঠাকুর, আসুন আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। বিপুল আমায় ঘরে যাওয়ার কথা বলতে এতক্ষণে স্বপ্নার খেয়াল হলো আমাকে। সে তার মাথায় ঘুমটা টেনে বলল, এটা কে গো? আগে ভিতরে চলো, তারপর সব কথা বলছি। এই বলে বিপুল আর স্বপ্না আমায় ঘরে নিয়ে যায়। বিপুল আমায় হাত পা ধোয়ার জন্য জল দিয়ে ঘরে যায় গামছা আনতে।
কিছু সময় পরে বিপুল আর তার স্ত্রী স্বপ্না এসে আমায় গামছা দেয়, আর স্বপ্না আমায় প্রণাম করে। আমি তাকে আশীর্বাদ করি, তোমার শাঁখা সিঁদুর অক্ষয় থাকুক। তারপরে ঘরে যেতেই স্বপ্না আমায় বলে, ঠাকুরমশাই, এত রাতে কিছুই আয়োজন করতে পারিনি তেমন। আপনি ক্ষমা মার্জনা করে এইটুকুই আহার দয়া করে গ্রহণ করুন। আমি দেখি স্বপ্না আমার জন্য এক জাম বাটি ভর্তি দুধ, খই আর নরম পাকের সন্দেশ সাজিয়ে রেখেছে। আমি ভীষণ লজ্জিত হয়ে বললাম, আরে না না মা, এমন বলো না। আমি আগে থেকে কিছু না জানিয়ে বিপুলকে জোর করে নিয়ে এলাম এখানে, আর তুমি এই যা দিয়েছ তা আমার কাছে অনেক। আর আমি তো একসময় ভব ঘুরে জীবন কাটিয়েছি, কত রাত যে না খেয়েই কেটে গেছে তার কোনো ইয়ত্তা নেই। এই বিপুল, তুমিও খেয়ে নাও। আমার কথায় স্বপ্না বিপুলকেও খাবার এনে দিল। তারপর আমরা একই সাথে খাওয়া দাওয়া শেষ করতেই স্বপ্না এসে বলল, ঠাকুরমশাই, আমি ওই ঘরের খাটিয়াতে আপনার বিছানা করে দিয়েছি, যান একটু বিশ্রাম নিয়ে নিন। সারা দিন অনেক ধকল গেছে আপনার। বিপুল স্বপ্নার কথায় সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ ঠাকুর, আজ শুয়ে পড়ুন, কাল সকালে সব কথা হবে খন। তারপর আমি শুতে চলে গেলাম। কিন্তু সারা রাত আমার ঘুম হলো না। কি যেন এক দুশ্চিন্তা আমায় অনবরত গ্রাস করে চলেছে। আমি মন শান্ত করার জন্যে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করতে থাকি। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি তা ঠিক নিজেও জানি না। পরদিন ভোরবেলায় উঠে আমি বিপুলকে বলি, বিপুল, আগে চলো তো ওই মন্দিরটা দেখে আসি। সে কি ঠাকুর, আপনি ওই ডাকাতের আড্ডায় নিজে থেকে যেতে চাইছেন? না 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 না, তা হয় না, তা হয় না। আমি আপনাকে নিজে থেকে ওই সাক্ষাৎ মৃত্যুর কবলে পড়তে দিতে পারি না। না 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 ঠাকুর, আমি ব্রাহ্মণ হত্যার পাপ মাথায় নিতে পারবো না, না। বিপুলের এমন কথায় আমি তাকে অনেক বোঝাবার চেষ্টা করি। আমি বারবার বলি যে আমরা দূর থেকে দেখেই চলে আসব, কিন্তু বিপুল ভয়ে কিছুতেই রাজি হলো না। এরই মধ্যে তার স্ত্রী স্বপ্না এসে বলল, ঠাকুরমশাই, আমাকে ক্ষমা করবেন, আমি ঘর থেকে আপনাদের কথা শুনে বেরিয়ে এলাম। আপনি আমাদের অন্নদাতা, আমাদের অনেক সাহায্য করেছেন। দয়া করে নিজের প্রাণ সংশয় হবে এমন কোনো কাজ করবেন না। আর আমার ছোট একটা মেয়ে আছে, আমার স্বামী কিছু হয়ে গেলে, আমার স্বামীর যদি কিছু হয়ে যায়, আমার পরিবারকে কেউ সামলাতে পারবে না, কেউ সামলাতে পারবে না। ঠাকুরমশাই, দয়া করে সেখানে যাবেন না। আমি বুঝলাম এই ডাকাতের ভয় গ্রামবাসীদের মধ্যে ভীষণভাবে ছড়িয়ে রয়েছে। তাই আর ওদের কিছু না বলে শুধু এইটুকু বললাম, আচ্ছা বেশ, আমি ওইদিকে যাব না, কিন্তু তাহলে ঘরে বসেই বা কী করব? আমি বরং তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখে আসি, কেমন? এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর পূর্বে বিপুলের নিজের গ্রামে দেওয়া বর্ণনা মনে করে পৌঁছে গেলাম সেই পোড়ো মন্দিরের কাছে। সেখানে গিয়ে দেখি কেউ নেই। আমি মন্দিরটা ভালো করে এদিক ওদিক দেখলাম। তোমরা তো জানোই আমি আগে থেকেই শুভ অশুভ লক্ষণ অলক্ষণ সব বুঝতে পারি, কিন্তু সেই মন্দিরে গিয়ে আমি তেমন কিছুই অনুভব করতে পারলাম না। মন্দিরটা সম্পূর্ণ খালি, বিগ্রহহীন। আমি ফেরত চলে এলাম বিপুলের বাড়িতে। সেখানে এসেই দেখি স্বপ্না সকালের জলখাবারের জন্য বানিয়েছে লুচি, সাদা আলুর তরকারি, খাঁটি গরুর দুধের সাথে মাখা সন্দেশ। পেট পুরে খেয়ে স্নান সেরে আমি বসলাম ধ্যানে। প্রায় 2 ঘন্টা ধ্যান করার পর একটা চিৎকার চেঁচামেচি শুনে আমি দৌড়ে বাইরে বেরিয়ে এসে বিপুলকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বিপুল? সবাই এমন চিৎকার করছে কেন? বিপুলকে প্রশ্ন করতেই দেখি বিপুল থরথর করে কাঁপছে। আমি বিপুলের কাঁধে হাত রেখে আবার জিজ্ঞেস করলাম, বিপুল, কি হয়েছে? আরে তুমি এইভাবে কাঁপছো কেন? সব ঠিক আছে তো? এইবার আমার স্পর্শে বিপুলের শরীর যেন জীবন ফিরে পেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুর, পাশের গ্রাম থেকে আজ ভোরবেলায় ওই ডাকাতের দল 2 বাচ্চা ছেলে তুলে নিয়ে গেছে। হায় ঈশ্বর, এ কি অভিশাপ লেগেছে আমাদের গ্রামে!
রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। বিপুল তার 2 হাত জোড় করে ভগবানের নাম নিতে নিতে ভিতরে চলে যায়। আমি আরো বেশ কিছু সময় সেইখানেই দাঁড়িয়ে থেকে ঘরে চলে গেলাম। আমি কোনোদিনই অহেতুক গৃহস্বামীর অন্ন ধ্বংস করা পছন্দ করি না, কিন্তু তখন আমার কাছে বিপুলের বাড়িতে থেকে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তখন চন্দ্র দর্শন করতে ভালো করে শিখিনি, তাই সেই পদ্ধতিতে যে কোনো উপায় বের করব তার কোনো উপায় ছিল না। অন্যদিকে আমার মনের মধ্যে হওয়া অশুভ সংকেতের ঘণ্টাধ্বনি ক্রমশ বেড়েই চলেছে। কি করব আর কি করব না তা কোনোভাবেই বুঝতে পারছি না। তখন গুরুর দেওয়া ক্ষমতার অপব্যবহারে আমার অনেক শক্তি ক্ষয়ও হয়ে গেছে। মন বলছে 2 দিন পরে অমাবস্যা তিথিতে কিছু বড় ক্ষতি হতে চলেছে, কিন্তু সেইটা কি তখনও আমি বুঝতে পারছিলাম না। আমি তখন ঠাকুরদার লেখা পুঁথি বের করে পড়ছি। এমন সময় বিপুল এসে বলে, ঠাকুর চলেন, রান্না হয়ে গেছে, খেয়ে নেবেন, আসুন। আমার মনের মধ্যে তখন ঝড় চলছে। আমি বেশি কথা না বাড়িয়ে শুধু বললাম, আমি আজ খাবো না বিপুল, আমার শরীরটা ঠিক ভালো নেই। তুমি বরং খেয়ে একবার আমার সাথে দেখা করে যেও, কিছু দরকারি কথা আছে, কেমন? আমি আর বিপুলকে তখন খুলে কিছু বললাম না, পাছে আবার যদি চিন্তা করে তাই জন্য। মিনিট 20-25 পর বিপুল আমার ঘরের দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ে। আমি দরজার দিকে তাকিয়ে বিপুলকে দেখে বললাম, আরে এসো বিপুল, এসো, তোমার সাথে কিছু দরকারি কথা আছে, এসো বসো এখানে। আমার কথায় বিপুলের মুখ গম্ভীর হয়ে যায়। সে আমার সামনে এসে মাটিতে বসে বলে, কি হয়েছে ঠাকুর? বিপুল, আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, খুব ভেবে তার উত্তর দেবে, ঠিক আছে? বিপুল আমার কথার উত্তরে তার মাথা দুবার হ্যাঁ বাচক ইঙ্গিতে নাড়িয়ে চুপ করে বসে থাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি ভালো করে মনে করে বলো তো, সেই শুরু থেকে আজ পর্যন্ত প্রায় কতগুলো বাচ্চা ওই ডাকাত দল তুলে নিয়ে গেছে? আজ্ঞে ঠাকুর, শখানেক তো হবেই। প্রায় 15 বছর ধরে এই ঘটনা চলছে, আর আজ সকালে আরো 2টো বাচ্চাকে নিয়ে গেছে। এই বাচ্চাগুলোকে ওই নরপিশাচগুলো নিশ্চয়ই মেরে ফেলবে। আচ্ছা, তা তোমরা কখনো ওইসব বাচ্চাদের মৃতদেহ দেখেছো? না ঠাকুর, তা তো কখনো দেখিনি আমরা কেউই, কিন্তু আমি নিশ্চিত ওই ডাকাত দল বাচ্চাগুলোকে মেরেই ফেলবে, না হলে বাচ্চাগুলো গেল কোথায়? বেশ, ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারবে? আমার মনে হয় ওরা আজ রাতে আবার আসবে বাচ্চা তুলে নিয়ে যেতে। তুমি যদি একটু আমাকে সাহায্য করো, তাহলে আমি হয়তো এই বাচ্চাগুলোকে জীবিত উদ্ধার করতে পারবো। হ্যাঁ ঠাকুর, বলুন কি করতে হবে। আমার ছেলেটা তো গেল, কিন্তু এই বাচ্চাগুলো বেঁচে গেলে মনে করব আমার ছেলেটা যেখানেই থাকুক ভালো থাকবে। বলুন আমায় কি করতে হবে। তুমি বিকেলে গ্রামবাসীদের সাথে আমার কথা বলার ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ ঠাকুর, আমি এখনই গিয়ে গ্রামের মোড়লকে সব বলছি। তার বাগানে গ্রামবাসীদের আমি বিকেলে জোগাড় করে আপনাকে সেখানে নিয়ে যাব। তাহলে ঠাকুর এখন চলি। এই বলে বিপুল ঘর থেকে বেরিয়ে যায়। আমি আবার মধুসুন্দরী দেবীর ধ্যান করতে থাকি। আন্দাজ মতো বিকেল 4টে নাগাদ বিপুল আর তার স্ত্রী স্বপ্না এসে আমায় ডেকে নিয়ে গেল গ্রামের মোড়লের বাড়িতে। আমি সেইখানে গিয়ে সমস্ত গ্রামবাসীদের বলি, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। আমি ভগবানের আরাধনা করি, আর কখনো মানুষের ওপর বিপদ আসন্ন বুঝলে তাকে সাহায্য করা আমার ধর্ম বলে মনে করি। আজ খুব দরকারে আমি আপনাদের এখানে ডেকেছি। হ্যাঁ ঠাকুর মশাই, বলুন কি বলবেন। আপনাদের গ্রামে এমন ডাকাতের উপদ্রব শুনে আমার এটা খুব একটা অস্বাভাবিক মনে হয়। তাই আমি বিপুলের সাথে এই গ্রামে আসি, আর এই গ্রামে এসেই আমি বুঝতে পারি যে আপনাদের গ্রামের উপর খুব বড় বিপদ আসতে চলেছে। আমার কথা শুনে ভিড়ের মধ্যে থেকে একজন গ্রামের মানুষ বলে, ডাকাতের উপদ্রব অস্বাভাবিক, কি বিপদ হতে চলেছে আমাদের ঠাকুর মশাই? এরপর আমি যতটা সম্ভব সহজ ভাষায় তাদের বললাম, দেখুন, আমি আপনাদের তন্ত্রমন্ত্রের ভাষায় বললে আপনারা বুঝবেন না। আপনারা শুধু এইটুকু মাথায় রাখুন,
যে ওই ডাকাত দল যে বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে তার পিছনে কিন্তু অনেক বড় কারণ আছে। খুব সম্ভবত আজ রাতে তারা আবার আসবে বাচ্চা তুলে নিয়ে যেতে। এর কারণ কিছুটা আমি বুঝেছি, আর বাকিটা আপনারাই সাহায্য করলে সবটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি হয়তো আপনাদের বাচ্চাদের রক্ষা করার চেষ্টা করতে পারি। আপনি বলুন ঠাকুরমশাই, আমরা সব রকমভাবে আপনার সাহায্য করব। ওই দানবের হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটা চেষ্টা আমরা নিশ্চয়ই করব। আপনি বলুন কি করতে হবে। বেশ, আমি আপনাদের একটা ফর্দ করে দিচ্ছি, আপনারা সেই অনুযায়ী সবটা নিয়ে আসুন। আমি একটা যজ্ঞ করব আপনাদের জন্য। এই বলে আমি ঘরে চলে এলাম। পরদিন সকালে বিপুল আমায় সকালের জলখাবারের জন্য ডাকতে আসায় আমি তাকে বললাম, না বিপুল, আজ আমি কিছু খাবো না, আজ আমার উপোস। তোমরা সমস্ত জিনিস নিয়ে এসেছো তো? ঠাকুরমশাই, বলছি আমি জানি না আপনি কি করতে চলেছেন, কিন্তু শুধু এইটুকু বলে দিন যে সব ঠিক হয়ে যাবে তো? ভগবানের ওপর ভরসা রাখো বিপুল, সব ঠিক হয়ে যাবে। আমার কথা সে বুঝেছে বললেও আমি কিন্তু খুব ভালোই বুঝতে পারছিলাম যে বিপুলের মনে ভালোই দ্বন্দ্ব চলছে আমার ক্ষমতার বিষয়ে। আমি আর কোনো কথা না বাড়িয়ে ঠাকুরদার পুঁথি থেকে ভালো করে পুজো বিধি দেখতে বসে গেলাম। বিপুলও তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। দুপুরবেলায় স্নান সেরে রক্তাম্বর পরিধান করে আমি গেলাম গ্রামের কালী মন্দিরে। সেইখানেই গ্রামবাসীরা যজ্ঞের আয়োজন করেছে। আমি একবার সব আয়োজন ভালো করে দেখে গোধূলি লগ্নে পুজোতে বসলাম। পুজো শুরু হলো মা রক্ষা কালীর। আমি ক্রমশ মন্ত্র জপ করতে করতে সিঁদুর মাখা জবা ফুল যজ্ঞের আগুনে আহুতি দিতে থাকে। আমার পুজো শুরু হতেই একে একে গ্রামের সমস্ত লোক এসে জড়ো হতে থাকে পুজো বেদির সামনে। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। কিছু সময় পরে পাশের গ্রাম থেকে লোক এসে জড়ো হতে থাকে সেইখানে। প্রায় 1 ঘন্টা দেবীর আরাধনা করার পর এইবার দেবীকে জাগ্রত করার পালা। আমার সামনে হাঁড়িকাঠ সাজানো রয়েছে। আমি তাতে সিঁদুর মাখিয়ে দেবীর মন্ত্রপুত জবা ফুলের মালা পরিয়ে দিলাম। তারপর শুরু হলো বলি দেবার পালা। হঠাৎ চারিদিকের শান্ত পরিবেশ কেমন যেন দানবের মতো গর্জে উঠতে থাকে। আমি বুঝতে পারি এটা আমার পুজোতে বাধা দেওয়ার জন্য হচ্ছে, আর সাথে এটাও বুঝতে পারি যে আমি যা করছি বা যে পথে এগোচ্ছি তা একদম সঠিক। হঠাৎ এমন ঝড় শুরু হওয়ায় গ্রামবাসী ভয় পেয়ে যায়। আমি তাদের চিৎকার করে বলতে থাকি, আপনারা কেউ ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে, বলি শুরু করো, আর দেরি করো না। এরপর 1টা, 2টো, 3টে, 4টে, এইভাবে 108টা মন্ত্রপুত চাল কুমড়ো বলি দেওয়া হলো মায়ের কাছে। উৎসর্গ করলাম বলি। পুজো শেষ হতে গ্রামের চারিদিকে আকাশে বাতাসে মিশে থাকা সেই অশুভ গন্ধটা যেন ধীরে ধীরে যজ্ঞের ধোঁয়ায় মলিন বিশুদ্ধ গন্ধে ভরে যেতে থাকে। পুজো শেষ হতে প্রায় রাত 9টা বেজে যায়। আমি মা রক্ষাকালীর প্রাণ প্রতিষ্ঠার জল ভর্তি ঘটটা নিয়ে উঠে পড়লাম যজ্ঞের আসন থেকে। আমি মন্দির বেদি থেকে নেমে এসে সবার গায়ে শান্তির জল ছিটিয়ে বললাম, শুনুন, আপনারা সবাই বাড়ি ফিরে যান, আর কেউ রাতে ঘরের বাইরে বেরোবেন না। তাতে যতই যারই আওয়াজ পান না কেন, এমনকি আমার আওয়াজও যদি পান তাহলেও বেরোবেন না। আমার কথা মনে রাখবেন, এবার বাড়ি ফিরে যান। আমার কথা শেষ হতেই বিপুল আমার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি যাবেন না ঠাকুরমশাই? তুমি যাও বিপুল, আমার কাজ এখনো শেষ হয়নি। আসল কাজটাই এখনো বাকি আছে, যে আমি সকালে ফিরে যাব। আর হ্যাঁ, আমি যা বললাম তাই করো, অন্যথা বিপদ থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু কিন্তু ঠাকুর। আর কোনো কথা নয় বিপুল, তুমি যাও, বাড়ির সবাইকে নিয়ে ঘরেই থেকো। ঘর থেকে কোনো পরিস্থিতিতেই বেরিও না, কেমন? এরপর একে একে সবাই নিজের বাড়িতে ফেরত যায়, আর আমি পৌঁছে যাই গ্রামের দক্ষিণ পশ্চিম দিকের একদম শেষ কোণায়, যেখানে আছে একটা অতিকায় কুঁয়ো।
ঠাকুরমশাই হঠাৎ কুয়োর কথা বলায় আমি আর কিশোরী আশ্চর্য হয়ে একসাথে জিজ্ঞাসা করলাম, কুয়ো? কুয়ো কেন ঠাকুরমশাই? আপনার তো ওই গ্রামের জঙ্গলের পোড়ো মন্দিরে যাওয়ার কথা, কিন্তু সেখানে না গিয়ে কুয়োর কাছে কেন গেলেন? আর হঠাৎ কুয়োই বা কোথা থেকে পেলেন আপনি? ঠাকুরমশাই একটু হেসে আবার বলতে শুরু করলেন, কিশোরী, এ তো কোনো গল্প নয় হে যে তুমি কিছুটা শুনে বাকিটা আন্দাজ করে ফেলবে। এ আমার জীবনের পাতায় খোদাই করা কিছু মুহূর্ত, যার প্রতিটা পংক্তিতে আছে এক নতুন ধরনের বিস্ময়ের বাঁক। বাকিটা শোনো। আমি যজ্ঞের কথা যেদিন বলেছিলাম ওদের, ঠিক সেই দিন রাতেই ধ্যানে বসতেই আমি বারবার ওই কুয়োটা দেখতে পাচ্ছিলাম। তাই ভোর হতেই আমি আগে যাই সেই কুয়ো সন্ধান করতে। আর ঠিক যেমনটা ধ্যানে দেখেছিলাম সেইভাবেই পথ চলাতে আমি পৌঁছে যাই সেই কুয়োর কাছে। কুয়োর পাশে দাঁড়িয়ে যখন তার ভেতরে উঁকি দিয়ে দেখলাম, তখন আমার শির দাঁড়াবে রক্তের হিম শীতল স্রোত বয়ে গেল। তোমরা জানো আমি কি দেখলাম? আমি দেখলাম ওই বিশাল আকার কুয়োর মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখা আছে সমস্ত শিশুদের কঙ্কাল। এইবার আমি দুয়ে দুয়ে চার করলাম। এইবার আমি বুঝতে পারি ওই ডাকাত রূপী নরপিশাচ মা চামুণ্ডার সাধনা করার জন্য, নররাক্ষসীর জাগরণের জন্যে এই শিশুগুলোর কঙ্কাল রেখে দিয়েছে, যাতে 15 বছরের পর, অর্থাৎ সেই বর্তমান সময়, তাদের কঙ্কালগুলো ওই অপদেবীকে উৎসর্গ করতে পারে। কারণ একসাথে এতগুলো শিশু বলি দেওয়া সম্ভব নয়। তাই সেই দিন আমি মা রক্ষাকালীর মন্ত্রপুত জল নিয়ে যখনই ওই কুয়োর কাছে গিয়ে পৌঁছাই, তখনই শুনতে পাই এক নারকীয় হুঙ্কার। কেউ যেন বলছে, চলে যা, এখান থেকে চলে যা, তাহলে তুই নিজের জীবন হারাবি। আমি যত ওই কুয়োর দিকে এগোতে থাকি, সেই আওয়াজ আরো বেশি করে আসতে থাকে আমার কানে। আমি অনুভব করি আমার চারপাশের পরিবেশ বদলাতে শুরু করেছে, আকার নিচ্ছে এক ভয়াবহ দানবের। আমি আরো কিছুটা এগোতেই আমার সামনে আসে ওই ডাকাত রূপী পিশাচ। সে বলে, আমি তোর কাল, তোর অপরাধের ঘোড়া পূর্ণ হয়েছে পিশাচ। আমি তখন ঘটি থেকে কিছুটা জল হাতে ঢেলে ওই ডাকাতকে লক্ষ্য করে ছুঁড়ে দিলাম। জল তার গায়ে পড়তেই ডাকাত যেন চমকে উঠল। সে রেগে দাঁত খিঁচিয়ে বলল, এই বলে সেই ডাকাত বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করতে থাকে। আমি বুঝতে পারি কিছু একটা বাহ্যিক শক্তি আমার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আমার গাত্রবন্ধনের জন্য সেই শক্তি আমার কোনো ক্ষতি করে উঠতে পারছে না। আমার মনে বিপদের ঘণ্টা অনবরত বেজেই চলেছে। চারিদিক গাছপালা ঝড়ে তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের কৃপায় আমার শরীরে একটা আঁচড়ও লাগছে না। আর সেটা দেখে ওই ডাকাত আরও রেগে গিয়ে নিজের মন্ত্র উচ্চারণ আরও জোরে করে দেয়। আমি দেবীর নাম জপ করতে করতে অনেক কষ্টে এগিয়ে যেতে থাকি ওই কুয়োর দিকে। অবশেষে কুয়োর কাছে যেতেই আমি তাড়াতাড়ি দেবীর মন্ত্র জপ করে ওই জলটা ঢেলে দিই কুয়োর মধ্যে। আর সাথে সাথে ধক করে তাতে আগুন জ্বলে ওঠে। এক পৈশাচিক আর্তনাদে আমার কান প্রায় খারাপ হওয়ার অবস্থা। আমার চোখের সামনে জ্বলে উঠল ওই ডাকাতের দেহ, আর দূর থেকেই শুনতে পেলাম তার অনুচরদের আর্তনাদ। কতক্ষণ যে ওইভাবে দাঁড়িয়ে ওই পৈশাচিক দৃশ্য আমি দেখেছি আমি জানি না। যখন সূর্যের প্রথম আলো ফুটল,
আর পাখিদের কিচিরমিচির আওয়াজ কানে এলো, তখন আমার হুঁশ ফিরল। শুনতে পেলাম কিছু বাচ্চার কান্নার গোঙানির শব্দ। জঙ্গলের ভিতরে গিয়ে দেখি বাচ্চাগুলোর মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে। আমি তাদের হাত মুখ খুলে নিয়ে গেলাম গ্রামে। ভোরের আলো ফুটতেই গ্রামবাসীরা সবাই রাস্তায় আমার অপেক্ষায় দাঁড়িয়েছিল। তারা আমার সাথে বাচ্চাদের দেখে খুব খুশি হয়ে যায়। তারপরের দিন আমি বাড়িতে ফিরে আসি, আর কিছুদিন পর বিপুলও ফেরত চলে আসে। বিপুল তারপর বেশ কয়েক বছর কাজ করেছে আমার বাড়িতে, কিন্তু তোমরা তো জানোই আমার আর্থিক অবস্থা তারপর থেকে খারাপ হতে থাকে, আর আমায় বাধ্য হয়ে বিপুলকে ছাড়িয়ে দিতে হয়। ঠাকুরমশাইয়ের কথা শেষ হতেই কিশোরী আবার কিছু একটা বলতেই যাবে, বুঝতে পেরে আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আজ আমরা আসি। হ্যাঁ, অনেক রাত হলো, আবার খুব ঠান্ডাও পড়েছে। আজ আসি, আবার পরের সপ্তাহে আসবো। হ্যাঁ। শুনছিলেন সুচন্দ্রা করের কলমে তারানাথ তান্ত্রিক ও ডাকাতকালী বিভীষিকা। বিভিন্ন চরিত্রে ঋতম, সৌম্যজিৎ, অমিত, জ্যোতির্ময়, নর্মদা, সুমা, সুরজিতা, সায়ম এবং সৌমিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APA স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, এবং গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।